দেখো আজকে আমরা যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ চক্র। ফার্স্ট শব্দটার মানে বোঝো যে কোষ চক্র বলতে কী বোঝায়। দেখো কোষ চক্র বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে কোষ বিভাজন কাকে বলে বা সেল ডিভিশন। কোষ বিভাজন কি না, ভাবো একটা কোষ আছে, সেই কোষটা থেকে যখন দুটো কোষ সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো, কোষ বিভাজন। বিভাজন মানে ভাঙা। এখানে কি হচ্ছে, এখানে এই কোষটা একটা প্রক্রিয়ার সাহায্যে সেই একটা কোষ থেকে দুটো বা তার বেশি যদি কোষ সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো কোষ বিভাজন। দ্যাট মিন্স সেখানে একটা কোষ থেকে কোষের সংখ্যাটা বাড়াই হচ্ছে কোষ বিভাজনের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে কোষ বিভাজন মানে যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে। এবার এই যে একটা কোষ থেকে দুটো কোষ হচ্ছে, তাহলে ছিল কি একটা কোষ, সে একটা চক্রাকার পদ্ধতিতে পরিণত হচ্ছে কত। এবার ভাবো সেই দুটো কোষের আবার সেই কোষটা মাতৃকোষ হিসেবে কাজ করছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আজকে ধরো তোমার মা, সে সৃষ্টি করেছে তোমাকে, মানে মেয়ে তৈরি হয়েছে, সেই মেয়েটা আবার একদিন মা হবে, তার আবার মেয়ে হবে, তার মেয়েটা আবার একদিন মা হবে, মানে একটা চক্রাকার প্রসেস। আজকে যেটা মাতৃকোষ, সেই মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে কি অপত্য কোষ, মানে যেটা সৃষ্টি হচ্ছে সেই অপত্য কোষটা আবার পরবর্তীকালে মাতৃকোষের মতো আচরণ করছে, সেখান থেকে আবার অপত্য কোষ তৈরি হচ্ছে। তার মানে যে চক্রাকার পদ্ধতিতে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে সেটাকে আমরা তো বলছি কোষ বিভাজন। তাহলে কোষ চক্র কি? কোষ চক্র হচ্ছে এই যে একটা কোষ থেকে দুটো কোষ হচ্ছে, মানে একটা কোষ ছিল মাতৃকোষ, সেখান থেকে দুটো কোষ তৈরি হচ্ছে এবং সেটা থেকে আবার মাতৃকোষের মতো কাজ করে আবার দুটো কোষ তৈরি হচ্ছে। এই চক্রাকার প্রসেস বা এই চক্রাকার ঘটনাগুলি হওয়ার সময় যে যে পর্যায়ক্রমিক ঘটনাগুলো ঘটে তাদের একত্রে বলে কোষচক্র। মানে কোষচক্র বলতে বোঝায় সেই সমস্ত ঘটনা যেগুলো চক্রাকার পদ্ধতিতে হচ্ছে, যার ফলে একটা কোষ থেকে কটা কোষ হচ্ছে, দুটো কোষ। তাহলে সেই ঘটনাগুলোকে বলছি কোষচক্র, আর সেই ঘটনাটাকে বলছি আমরা কোষ বিভাজন। অর্থাৎ কোষ চক্রের ফলেই কিন্তু কোষ বিভাজন হচ্ছে। মানে ব্যাপারটা কি, যেমন ধরো তুমি জানো চাল থেকে ভাত হয়, জানো তো, তাহলে চাল থেকে ভাত হয়, এটা হচ্ছে কোষ বিভাজন। তুমি ডাইরেক্ট বলে দিলে চাল থেকে ভাত হয়, কিন্তু এবার তুমি ভাবো চাল থেকে ভাত কি সহজেই হচ্ছে? তুমি চালটাকে নেবে, গরম জলে দেবে, সেটাকে তাপ দিতে হবে, দিয়ে তো ভাত হচ্ছে। তাহলে সেই চক্রাকার প্রসেসটাকে আমরা কি বলছি? তার মানে ওই ভাত হচ্ছে, সেই ভাত হওয়ার যে ঘটনাগুলো সেটাকে আমরা কি বলছি, ভিতরের বস্তুটাকে কি বলছি, কোষ চক্র। আর কোষ চক্রের ফলে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, কোষ বিভাজন। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কোষ চক্র আর কোষ বিভাজনের মধ্যে সম্পর্কটা কি? দেখো এবার এই কোষ চক্র যে চক্রাকার প্রসেস সেটাকে আমরা কটা পর্যায়ে ভাগ করি সেগুলি আমাদের একটু দেখতে হবে। কোষ বিভাজন কত রকমের হয় কেউ বলতে পারবে? কোষ বিভাজন না, 3 রকমের। কি কি? তো কোষ বিভাজন আমরা 3 রকমের পাই। একটা হচ্ছে অ্যামাইটোসিস, দুটো হচ্ছে মাইটোসিস, আর 3 নাম্বার হচ্ছে মিওসিস। এবার তুমি ভাবো অ্যামাইটোসিসে কি হচ্ছে, একটা কোষ ছিল সেটা সরাসরি বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হলো, সেই জন্য প্রত্যক্ষ বিভাজন বলে। মাইটোসিসে কি হয়, একটা কোষ ছিল সেখান থেকে কটা কোষ তৈরি হবে, দুটো কোষ, কিন্তু এখানে বেমতন্তু গঠিত হবে, ক্রোমোজোম গঠিত হবে, সেই জন্য একে বলে পরোক্ষ বিভাজন। তার মানে কোষ চক্র আমরা কোন ধরনের বিভাজনে পাবো, মাইটোসিস এবং মিওসিস। আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোনো রকম কোষ চক্র পাবো না। হোয়াই? তার কারণ এখানে কোনো রকম নিউক্লিয়াসের বিভাজন হয় না, এখানে সরাসরি মানে ছিল এক, মার কাটারি দুটো কোষ হয়ে গেল। সেখানে কোষটা একটা কোষ আকারে বড় হতে পারে, একটা কোষ ছোটো হতে পারে। এবং এই মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সবথেকে অনুন্নত কোষ বিভাজন। এখানে সরাসরি বিভাজিত হয়, কারা হয়, ব্যাকটেরিয়ারা হয়, একদম প্রোক্যারিওট। আর মিওসিসে কী হয়, একটা কোষ থাকে সেখানে দুবার মিওসিস হয়। প্রথম মিওসিসে দুটো কোষ তৈরি হয়, এটা যদি 2n কোষ হয় এটা হবে nn, সেখান থেকে আবার দুটো কোষই তৈরি হবে, তারা প্রত্যেকে n, মানে হ্যাপ্লয়েড। মোট 4টে কোষ তৈরি হয় মিওসিস কোষ বিভাজনে, তাই তো। অন্যদিকে মাইটোসিসে 2n থাকলে এরাও কিন্তু 2nই হবে, সেই জন্য একে বলে সমবিভাজন। দ্যাট মিনস আমরা কোষ চক্রের মাধ্যমে দেখতে পাচ্ছি কোষ বিভাজন হচ্ছে। তাহলে কোষ চক্রে কী কী দশা রয়েছে একটু দেখে নিন। দেখো তুমি কোষ চক্রটাকে তুমি ভাবো কীরকম, তুমি তোমার পরীক্ষা দেওয়ার মতো ভাবো।
তুমি যে পরীক্ষা দিচ্ছ, ফর এক্সাম্পল তোমার পরীক্ষা দিতে সময় কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা। তার জন্য পড়ছো কতদিন? 6 মাস। তাহলে 1.5 ঘন্টার জন্য পড়ছো কতদিন, মানে 1.5 ঘন্টার জন্য পড়ছো তুমি কতদিন ধরে? 6 মাস। কোষ বিভাজনও তাই, কোষ বিভাজিত হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। মানে আমাদের যদি আমাদের মানুষের কোষের কথা বলি, আমাদের প্রতিদিন কিন্তু একটা করে কোষ বাড়ছে, প্রতিটা কোষ একটা করে বাড়ছে, মানে কোষ বিভাজিত হচ্ছে। এই 24 ঘন্টার মধ্যে কোষ বিভাজিত হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। বাকি সময়টা তাহলে কিসে লাগছে? প্রস্তুতি। তোমারও দেখো পরীক্ষা দেবে মাত্র 1.5 ঘন্টা, কিন্তু 6 মাস ধরে শুধু কি হচ্ছে? প্রস্তুতি। যত ভালো প্রস্তুতি তত ভালো এক্সাম। এখানেও তাই কোষ চক্রের দেখবো মেজরিটি দশা, মানে আমি এখান থেকে এতটা দেখাচ্ছি, কোষ চক্রের এই মেজরিটি দশাকে বলা হয় প্রস্তুতি পর্ব দশা, বা এর একটা নাম আছে, একে বলে ইন্টারফেজ। তাহলে আমরা যদি কোষ চক্র দেখি, কোষ চক্রের প্রধান কটা দশা পাবো? একটা পাবো ইন্টারফেজ, আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ, মানে যেটা বিভাজন দশা, মাইটোটিক ফেজ। ব্যাপারটা বুঝে গেল? তাহলে মাইটোটিক ফেজ মানে যেখানে বিভাজিত হয়ে যাবে, যেটা সময় খুব কম, মানে পরীক্ষা দিতে তোমার 1.5 ঘন্টা, কিন্তু তার প্রস্তুতির জন্য প্রায় 6 মাস। তাহলে ইন্টারফেজের দেখবে এবার মেজরিটি দেখবে তোমারও তাই প্রস্তুতি পর্ব দশা দেখবে প্রথম 2-3 মাস সব থেকে বেশি সময় লাগে। কেন না? বুঝতে, সিলেবাস বুঝতে, কি আছে বুঝতে। তারপরে দেখবে 6 মাসের মানে 3 মাস হয়ে যাওয়ার পরে একটু স্পিড আসে, তারপরে আরও স্পিড আসে। ঠিক সেরকম এই কোষ বিভাজনের একদম, যদি আমি এটা টিপ মধ্যখান রাখি, কোষ বিভাজন ধর এখানে হচ্ছে বিভাজন দশা শুরু হচ্ছে। প্রথমে যে দশাটা থাকে যেটাকে বলে G1, বা এর আরেকটা নাম হচ্ছে গ্রোথ 1, G ফর গ্রোথ, বা এর আরেকটা নাম হচ্ছে গ্যাপ 1 না। তারপরে G1 এর পরে যে দশাটা থাকে, যেটা সংক্ষিপ্ত দশা, সেটাকে বলে S দশা। S মিনস সিনথেসিস, সংশ্লেষ দশা। তারপরে যে দশাটা থাকে সেটা হচ্ছে G2 দশা। তাহলে এত দূর হচ্ছে ইন্টারফেজ দশা, G2 দশা বা গ্রোথ 2 বা গ্যাপ 2 দশা। কি হয় না হয় সেগুলো পরে আসছে। তাহলে আমরা ইন্টারফেজ দশায় দেখতে পাচ্ছি একটা কোষ নিজেকে প্রস্তুতি নেয় যে সে এবার বিভাজিত হবে। যেমন ধরো একটা মেয়ে, সে মা হতে তার সময় কতদিন নিচ্ছে? 18 বছর মিনিমাম, 22 বছর। সে কেন 12 বছরই তো বিয়ে করে নিতে পারতো আগেকার দিনের মতো, কেন 12 বছরে করা অনুচিত? কারণ তার শরীরের ডেভেলপমেন্টই হয়নি। একটা মেয়ের পুরো শরীরে ডেভেলপমেন্ট হতে সময় লাগে 18 বছর ন্যূনতম। তাহলে 18 বছরের পরে সে মা হচ্ছে, তার মানে মেজরিটি সময় তাকে দেওয়া হচ্ছে। কেন? তার কারণ যাতে তার ডেভেলপমেন্ট ভালো হয়। যত ভালো প্রস্তুতি হবে তত নিখুঁত কোষ বিভাজন হবে। তারপরের যে দশাটা সেটা হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ মানে বুঝে নাও তোমাদের ওই এক্সাম দেওয়ার মতো। তোমাদের এক্সাম 2 রকমের হয়, একটা হয় থিওরি আর একটা হয় প্র্যাকটিক্যাল। এখানেও তাই মাইটোটিক ফেজও 2 রকমের দশা হয়। একটা আমি এখান থেকে এতটা দেখাচ্ছি, মেজরিটি দশা আমি এখান থেকে এতটা দেখাচ্ছি। মেজরিটি যে দশাটা হয় সেটাকে বলে ক্যারিওকাইনেসিস। আর এই অল্প যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে ভাবো G1 দশার আগে একটা কোষ ছিল, সেই কোষটা গ্যাপ 1 S G2 দশার মাধ্যমে চলে গেল ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, মানে কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটার কী হবে? বিভাজন হবে। অন্যদিকে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, মানে একটা কোষের নিউক্লিয়াসের বিভাজন হতে কিন্তু বেশি সময় লাগে। এবং এই ক্যারিওকাইনেসিসকে আমরা বেশ কয়েকটা উপদশায় ভাগ করা যায়। প্রথম হচ্ছে প্রোফেজ, তারপরে হচ্ছে মেটাফেজ, আর সব থেকে স্বল্পস্থায়ী দশা সেটা হচ্ছে অ্যানাফেজ, তারপরে হচ্ছে টেলোফেজ। তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হয়ে যাওয়ার পর যখনই ক্যারিওকাইনেসিস হয়ে গেল, এবার শুরু হবে সাইটোকাইনেসিস, মানে তোমাদের প্র্যাকটিক্যাল, মানে যেখানে কী হবে? সাইটোপ্লাজমের বিভাজন। এবং সেখানে তাহলে ছিল একটা কোষ, সাইটোপ্লাজমের বিভাজন হলেই কটা কোষ হয়ে যাবে? 2টো কোষ হয়ে যাবে। মানে ছিল একটা কোষ হয়ে যাবে কটা কোষ? 2টো কোষ। তার মানে কি ছিল 11-এ হয়ে যাবে এবার
12-এ তোমার বিভাজন দশা কমপ্লিট, মানে তুমি অন্য স্টেজে চলে গেলে, তাহলে পুরো কোষ চক্র হয়ে গেল, মানে একটা কোষ থেকে দুটো কোষ, এই কোষগুলো পুনরায় আবার কোষ চক্রে অংশগ্রহণ করবে, সেখান থেকে আবার দুটো কোষ তৈরি হবে, তাদের থেকে যারা তৈরি হবে তারা আবার, মানে যেমন আমাদের বংশগতি হচ্ছে, আগে তোমার বাবারা বংশবৃদ্ধি করেছিল, যে তোমার বাবা হয়েছিল, তোমার বাবারা আবার বংশবৃদ্ধি করেছে, এখন তোমরা হয়েছো বা আমরা হয়েছি, এরপরে আমরাও বংশবৃদ্ধি করবো পরের জেনারেশন, মানে একটার পর একটা প্রসেস হয়েই থাকবে। তাহলে কোষ চক্রের মাধ্যমে কি হচ্ছে? কোষ বিভাজন সম্পন্ন হচ্ছে। সুতরাং কোষ চক্রের জন্য এই তিনটে দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ, G1, S, G2, আর অন্যদিকে ক্যারিওকাইনেসিস। G1-এ কী হয় না, G1-এ অ্যাকচুয়ালি যেটাকে বলে গ্রোথ 1 বা ইন্টারফেজের সবথেকে বড় দশা। এই G1 দশাতে যেটা হয় সেটা হচ্ছে এই যে S দশাতে দেখবো ছিল ডিএনএ একটা, হয়ে যাবে দুটো, মানে 1C 1 কপি যদি থাকে সেটা 2C হয়ে যাবে, তাহলে ডিএনএর পরিমাণ কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। তাহলে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হতে গেলে G1-এ কী দেখবো না, G1-এ দেখবো এই ডিএনএ তৈরির জন্য যা যা উপকরণ লাগবে, যেমন কি আরএনএ লাগবে, প্রোটিন লাগবে, যা যা উপকরণ লাগবে সেগুলো G1-এ আসবে, উৎপন্ন হবে। এস দশায় ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে গেল, G2 দশায় বাকি যা যা আরএনএ দরকার, উৎসেচক দরকার, মানে ওই যেমন তোমাদের পরীক্ষা দেবে এইটুকু সময়, কিন্তু পরীক্ষার জন্য যাবতীয় যা দরকার পেন পেন্সিল খাতা পড়া সব কি রেডি হয়। G1টা মানে হচ্ছে তুমি পড়াশুনো, তো পেন পেন্সিল সব আছে কিন্তু পড়াশুনোই হয়নি, তোমার ভালো এক্সাম হবে না। ঠিক সেরকম G1-এ যদি তোমার উপকরণগুলো ঠিকঠাক না থাকে প্রসেস হবে না। এস দশাতে হচ্ছে তোমার পড়াটা পুরো ডেভেলপড হয়ে যাওয়া, যা জানো তার সেটা দ্বিগুণ হয়ে যাওয়া, এটা এসে হয়। আর G2-তে কোনো খামতি আছে মানে রিভিশন, G2টা হচ্ছে রিভিশনের মতো, কোনো জায়গায় খামতি আছে কিনা সেটা রিভিশন দাও তোমরা, ঠিক সেরকম। এবার মনে করো যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ বা পরীক্ষা দেওয়ার আগে তোমার 1 বছর বিশাল শরীর খারাপ করলো বা 1 মাস বিরাট শরীর খারাপ করলো, পরীক্ষা প্রস্তুতির সময় বা 1 মাসের বদলে ধরো 2-3 মাস বিরাট শরীর খারাপ করলো, তুমি কি পরীক্ষা দেবে? পরীক্ষা জেনারেলি দেবে না। যদি খুব বেশি মেজরিটির সময় যদি শরীর খারাপ করে, ভাইটাল এক্সামিনেশনের কথা বলছি ধরো, এখানেও হচ্ছে কোনো একটা কোষ বিভাজনের সময় G1 দশায় দেখা যাচ্ছে যে সেই কোষটার কিছু খুঁত আছে। কি আছে? খুঁত। কি খুঁত না, এস দশায় ডিএনএ তৈরি হবে, তার প্রয়োজনীয় আরএনএ তৈরি হয় না, তার প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয় না, তখন এই G1 দশায় কোষটাকে আর এস দশায় পাঠাবে না। কেন পাঠাবে না? কারণ অলরেডি খুঁত আছে, এখান থেকে যদি কোষটা বিভাজিত হয় আবার নতুন একটা খুঁতযুক্ত কোষ তৈরি হবে। সেই জন্য তখন কোষ বিভাজনে এ আর অংশগ্রহণ না করে তাকে কোষ চক্রের বাইরে বের করে দেবে এবং সেই কোষটা অবিভাজিত অবস্থায় স্থায়ী দশায় প্রবেশ করবে, তখন সেই দশাকে বলে G0 দশা। না, সেটা কোন দশা থেকে বেরিয়ে যাবে? G1 থেকে। কেন বেরিয়ে যাচ্ছে? সেই কোষের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, তার ফলে তাকে আর এস দশায় নিয়ে যাবে না। কারণ কি, সেই একটা ভাবো সেই কোষটাতে ত্রুটি আছে, সেই কোষটাকে যদি পুনরায় আবার বিভাজিত করায় তাহলে যে দুটো কোষ তৈরি হবে তাদেরও কি থাকবে? ত্রুটি থাকবে। তাহলে যাতে ত্রুটি না থাকে সেই জন্য তাকে আর বিভাজনই করায় না। মানে যেমন ধরো কারোর থ্যালাসেমিয়া আছে, তাকে কি আর বিয়ে করা উচিত? তার আর বিয়ে করা উচিত না। কারণ কি, যদি সে বিয়ে করে তার সন্ততিদের আবার হবে, তাদের আবার মানে কি একটা পুরো জেনারেশনের পর জেনারেশন সেই রোগটা ছড়িয়ে যাবে এবং পুরো জেনারেশনটা নষ্ট হয়ে যাবে। ঠিক একই রকম কোষ বিভাজনও তাই, যদি দেখা যায় যে কোনো ত্রুটি থাকে তাহলে সেটা G0 দশায় প্রবেশ করে এবং এই G0 দশায় থাকে এমন কিছু কোষ হচ্ছে স্নায়ু কোষ। আমাদের স্নায়ু কোষ দেখবে বিভাজিত হয় না। 2 নাম্বার পেশি কোষ, আমাদের পেশি কোষ বিভাজিত হয় না। কিন্তু কিছু কোষ আছে মানে এই পুরো প্রসেসটা কন্ট্রোল করছে বেশ কিছু এনজাইম, যাদেরকে আমরা বলবো চেক পয়েন্ট। তো এই কিছু কোষ আছে তাদের আবার এই চক্রটা মানেই না, মানে ত্রুটি আছে তাও বিভাজিত হয়ে যাচ্ছে। যেমন ক্যান্সার কোষ তারা কি করে, তাদের কোনো G0 দশা থাকি না। এবং এখানে যে কন্ট্রোল করছে যে চেক পয়েন্ট যেগুলোকে বলছি, সেগুলো থাকে কোথায় কোথায় না, চেক পয়েন্ট মানে কি, তারা চেক করবে যে ঠিকঠাক প্রসেস হচ্ছে কি না। যেমন একটা চেক পয়েন্ট থাকে এখানে, যেটাকে বলে G1S চেক পয়েন্ট, মানে এখানে যদি খুঁত ধরা পড়ে তাকে আর বিভাজিত হতে দেবে না। দ্বিতীয় যে চেক পয়েন্টটা থাকে G2 আর S এর মধ্যখানে, G2 আর M এর মধ্যখানে, যেটাকে বলে G2M চেক পয়েন্ট। 3টে চেক পয়েন্ট থাকে। আর একটা চেক পয়েন্ট থাকে এই যে মাইটোটিক ফেজের মধ্যখানে, যেটাকে বলে M চেক পয়েন্ট। তাহলে চেক পয়েন্ট কি? চেক পয়েন্ট হচ্ছে বেশ কিছু প্রোটিন যারা চেক করছে যে কোষ চক্রে কোনো ত্রুটি আছে কি না।
যদি দেখা যায় G1 এর ত্রুটি আছে তাকে G0 তে প্রবেশ করাবে, যদি দেখা যায় G2 তে ত্রুটি আছে তাকে আর বিভাজন করতেই দেবে না, যদি দেখা যায় MA চেক পয়েন্টে কোনো সমস্যা দেখা যাচ্ছে তাকে আর বিভাজিত হতে দেবে না। তাহলে কোষটা একটা থেকে দুটো হবে না, একটা থেকে দুটো তখনই হবে যদি সব কি থাকে, নিখুঁত থাকে। এতৎ সত্ত্বেও কিছু কিছু কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা কোষচক্র মানে না। যেমন কি তুমি যতই কড়া গার্ড দাও, কিছু কিছু ছেলে মেয়ে চোতা নিয়েই যাবে, টুগলি করবি, ঠিক সেরকম এরকম প্রসেস। তাহলে বোঝা গেল পুরো কোষচক্রটা। এবার ব্যাপারটা লিখতে শুরু করো।